প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কথা বলছিলাম নবম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায় পরিচ্ছেদগুলো নিয়ে। তারই প্রেক্ষিতে আমরা আজকে কথা বলবো আমি কোনো আগন্তুক নই এই কবিতাটি নিয়ে। এই কবিতার প্রতিটা লাইন ধরে ধরে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, ব্যাখ্যা করব। তাহলে আর সময় নষ্ট না করে চলো শুরু করি। আমি কোনো আগন্তুক নই লিখেছে আহসান হাবিব। এই কবিতাটা মূলত হচ্ছে গিয়ে এখানে কবি গ্রাম বাংলার প্রতি, আমাদের এই বাংলাদেশের প্রতি, বাংলার মানুষের প্রতি তার যে গভীর মমতাবোধ এবং ভালোবাসা, এই দিকটাই মূলত এখানে প্রকাশ পেয়েছে। জন্মভূমির সাথে তার আসলে যে নিবিড় সম্পর্ক, সেই সম্পর্কের কথাও তিনি নানানভাবে এই গল্পে তুলে ধরেছে। আচ্ছা, তাহলে আসো কবিতাটা আমরা পড়ি। আসমানের তারা সাক্ষী, সাক্ষী যমুনের ফুল, এই নিশিরায় বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চিনে, আমি কোনো আগন্তুক নই। এখানে অনেকজনকে সাক্ষী রেখে কবি বলতে চাচ্ছে যে আসলে সে কোনো আগন্তুক নই। তাহলে আসমানের তারা সাক্ষী, আসমান মানে কি? আকাশের তারা। আমরা একজনকে একটা সাক্ষী পেলাম হচ্ছে আসমানের তারা। সাক্ষী জমিনের ফুল, জমিন মানে কি? যেমন আসমানের তারারা যেমন সাক্ষী, আকাশের তারারা যেরকম সাক্ষী, সেরকম আকাশ থেকে ধাপ করে জমিনের যে ফুল রয়েছে তারাও সাক্ষী। নিশিরায় বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী। জোনাকি তোমরা নিশ্চয়ই দেখেছো, জোনাকি পোকা। সেই জোনাকি পোকারাও সাক্ষী। নিশিরাত মানে হচ্ছে গভীর রাত, নিশিও মানে রাত, রাত তো রাতে। এই নিশিরাত শব্দের মানে হচ্ছে কি? গভীর রাত। বাঁশবাগানে যে জোনাকি গুলো থাকে জলে নিভে অন্ধকারে, তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো, সেই জোনাকিরাও সাক্ষী। সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর। আচ্ছা, তাহলে জারুল জামরুল এই ফলের নাম তোমরা এর আগে শুনেছো, আশা করি এগুলো তোমরা খেয়েছো। তো সেই জারুল জামরুল এরাও সাক্ষী। সাক্ষী হচ্ছে কি? পুবের পুকুর, পুকুরও সেই পুকুরে তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টিতে মাছরাঙা আমাকে চিনে। এই যে ঝাঁকড়া ডুমুরের ডাল মানে হচ্ছে গাছটা ঝাঁকড়ার মতো করে, সেই ডুমুরের ডালে স্থির দৃষ্টিতে বসে থাকা এক মাছরাঙা, সেই মাছরাঙাও কি কবিকে চিনে, আমি কোনো অভ্যাগত নই। অভ্যাগত শব্দের মানে কি? অভ্যাগত মানে হচ্ছে যে নতুন যে এসেছে বা অতিথি। এখানে আসলে আগন্তুক আর অভ্যাগত একই অর্থে আসলে ব্যবহৃত হচ্ছে। অভ্যাগত মানে হচ্ছে অতিথি। ঠিক আছে। খোদার কসম আমি ভিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই। আমি ছিলাম এখানে, আমি সাপনিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে থাকা। আচ্ছা, তার মানে এখানে কবি খুব আমাদের জোরালো গলায় বলতে যাচ্ছে, আমাদেরকে বিশ্বাস করাতে যাচ্ছে সে কোনো ভিনদেশী পথিক নয়, সে কোনো আগন্তুক নয়। সে আসলে কি এখানে ছিল, এবং সে সাপনিক নিয়মে, মানে সাপনিক নিয়ম বলতে আসলে এখানে বোঝানো হচ্ছে যে স্বপ্ন বিষয়ক বা এরকম কিছু, মানে স্বপ্নের মতো করে সে আসলে এই দেশে তার থাকাটা, তার উপস্থিতিটাকে সে তুলনা করেছে আসলে স্বপ্নের মতো করে থাকা, স্বপ্নের মতো করে থাকা। ঠিক আছে, এখানে সে সর্বত্রই তার অস্তিত্ব বিরাজমান, সর্বত্র থাকা, এই মানে হচ্ছে সর্বত্র থাকে এবং সারা দেশেই তার অস্তিত্ব রয়েছে। আমি কোনো আগন্তুক নই, এই খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেল, পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। আচ্ছা, সে আবারও বলছে যে খর রৌদ্র জলজ বাতাস, খর রৌদ্র মানে তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। আচ্ছা, এখানে এই যে তিনটা লাইনে অকাল বার্ধক্যের নত কদম আলী। অকাল বার্ধক্য মানে হচ্ছে আসলে সময়ের আগে যে বৃদ্ধ একজন দুর্দশাগ্রস্ত নিপীড়িত মানুষের প্রতিনিধিত্ব করে। কি বলেছি? দুর্দশাগ্রস্ত নিপীড়িত মানুষের প্রতিনিধিত্ব করে। প্রতিনিধি, ঠিক আছে। একজন দুর্দশাগ্রস্ত নিপীড়িত মানুষের প্রতিনিধি হচ্ছে কদম আলী, যে কিনা অকাল বার্ধক্যে নত। অকাল বার্ধক্য বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে যে চিকিৎসা না নেওয়ার ফলে, চিকিৎসা না পাওয়ার ফলে বা চিকিৎসা না নেওয়ার ফলে, চিকিৎসা না নেওয়ার ফলে যে কিনা সময় সব চিনি সে। ঠিক আছে, এই যে জমিলার মা,
এই জমিলা শ্রেণীকে প্রতিনিধিত্ব করে, সেটা হচ্ছে কি গরিব অভাবী শ্রেণীর প্রতিনিধি হচ্ছে এই জমিলার মা। জমিলার মা সে হচ্ছে গরিব অভাবী। এই জমিলার মার রান্নাঘর শূন্য খাখা এবং রান্নাঘরের শুকনো থালা সব চিনি। আচ্ছা, তোমাদের রান্নাঘরটা যদি অনেকদিন ব্যবহার না হয়, কোনো কিছু রান্না না হয়, তোমরা দেখবে থালা বাসন সবকিছু কিন্তু বাটি চামচ সব কি শুকনো থাকে না? খাওয়া দাওয়া হলেই কিন্তু সেগুলো প্রতিবেলা ভিজবে, তাই না? গরিবত্বর কারণে আসলে তার রান্নাঘর সবসময় খালি থাকে, রান্নার কোনো উপকরণ থাকে না বলেই তার রান্না করা হয় না। তাহলে এই লাইন দ্বারা কি বোঝানো হচ্ছে? তোমাদের প্রশ্ন আসলে তোমরা সুন্দর করে গুছিয়ে লিখতে হবে যে তাদের রান্নাঘর শূন্য থাকে সাধারণত, কারণ রান্না করার খাদ্য উপাদান তাদের নেই। যেহেতু রান্না করা হয় না, খাবারও খাওয়া হয়ে ওঠে না, তাই থালা বাসন শুকনো থাকে। কবি সেই অবস্থার কথা জানেন, ঠিক আছে? এই অবস্থার কথা কি জমিলার মার এই অবস্থার কথা আমাদের কবি জানে। এরপর আসো দেখো কি বলা হয়েছে। হাত রাখো বৈঠায় লাঙ্গলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। আচ্ছা, এখানে কি বলেছে? তোমরা নিশ্চয়ই লাঙ্গল চিনো, যেটা দিয়ে আসলে কি করা হয়, জমি চাষ করা হয়, জমি মাটি ভাঙা হয়। তো বৈঠা যেটা দিয়ে কি করা হয়, মাঝিরা নৌকা চালায়, আর লাঙ্গল হচ্ছে কৃষকরা যেটা দিয়ে জমি ফলায়। হাত রাখতে বলেছে কোথায়? এখানে হাত রাখা মানে হচ্ছে যে অনুভব করতে বলা হয়েছে বৈঠায় লাঙ্গলে। ওইখানে আমরা দেখবো প্রকৃতির এইসব মাঝিদের সেই উপাদানে বা কৃষকের এইসব উপাদানে কার কবির স্পর্শ লেগে আছে গভীর ভাবে। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে সেই স্নিগ্ধ মাটির সুবাস। স্নিগ্ধ মাটির সুবাস বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এই প্রকৃতির যে মাটি মানে মাটির যে মিষ্টি গন্ধ, আসলে এখানে মায়াবী ও আকর্ষণীয় গ্রাম বাংলা বোঝানো হচ্ছে। এই লাইন দ্বারা কি বোঝানো? কবি এখানে নিজেকে তুলনা করছে অবোধ বালক হিসেবে। এখানে কি, এখানে আসলে কবি নিজেকেই বোঝানো হচ্ছে। উধাও মানে হচ্ছে অদৃশ্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমরা লাস্ট যে লাইনগুলো পড়লাম, দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু কিনারা, এই লাইন দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? এই লাইন দ্বারা বোঝানো হচ্ছে যে মায়াময় উপলব্ধি সুসজ্জিত প্রকৃতির প্রতি। সুসজ্জিত, আমাদের প্রকৃতি কিন্তু আসলে ভীষণ সুসজ্জিত। এই সুসজ্জিত প্রকৃতি যেখানে কি এই যে সরু ধান ক্ষেত, পথ, ধানের ক্ষেত, সরু পথ, নদীর কিনারা, এই বাংলা এবং মানুষের প্রতি ভালোবেসে কবি কবিতাটি লিখেছে। এখানে জন্মভূমির সঙ্গে মানুষের যে গভীরতম সম্পর্ক, মানব জীবন জন্মভূমির সাথে, সেই সম্পর্কের কথাই আসলে এখানে কবি বোঝাতে চেয়েছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছে, প্রতিটা লাইনের অর্থ তোমরা আশা করি উপলব্ধি করতে পেরেছো। এখানে আসলে পুরো কবিতাটার মূল কথা হচ্ছে দিন শেষে সারা দেশে প্রকৃতিতে নিজের অবস্থান বিরাজ করছে কবি। কি বললাম আমি আরেকটু তোমাদের সুবিধার জন্য লিখে দিই। সারা দেশে প্রকৃতিতে নিজের অবস্থান বিরাজ করছে। এই যে সে বারবার বলছে আমি কোনো আগন্তুক নই, এই আগন্তুক নই বলে সে আসলে কি বোঝাতে যাচ্ছে? সে আসলে এই বাংলারই মানুষ, এই বাংলাদেশের মানুষ, এই প্রকৃতির মানুষ, এবং সারা দেশের প্রকৃতির মধ্যেই তার অবস্থান আসলে বিরাজ করছে। এই কথাটাই আসলে